আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরানের চলমান আলোচনা দ্বিতীয় দিনে 15 ঘন্টার আলোচনায় হরমুজ প্রণালী নিয়ে মতপার্থক্য দূর হয়নি। পাহাড় কিংবা সমতলের সবার ধর্মীয় ও সামাজিক উৎসব জাতীয় উৎসবেরই অংশ বললেন প্রধানমন্ত্রী। বাংলা নববর্ষে পার্বত্য অঞ্চলের উৎসবে শুভেচ্ছা। আনন্দ উদ্দীপনার গানে হাজারো কণ্ঠে বর্ষবরণ করবে চ্যানেল আই সুরের ধারা। রবীন্দ্র সরোবরে হাজারো শিল্পীর অংশগ্রহণে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবং কুয়ালালামপুরে আন্তর্জাতিক সম্মেলনে নদী রক্ষা ও টেকসই পানি ব্যবস্থাপনায় গুরুত্বারোপ, নদী তীরের মানুষের জীবিকা ও বাস্তুচ্যুতি রোধে সহযোগিতা দাবি। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। আর শুরুতেই থাকছে ইরান যুদ্ধের 44তম দিন। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ইরানের আলোচনা গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। আল জাজিরা জানিয়েছে, আলোচনা ইতিবাচক হলেও হরমুজ প্রণালী নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য এখনও দূর হয়নি। আলোচকরা ঘণ্টার পর ঘণ্টা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেরেনা হোটেলে আলোচনা চালিয়ে যাচ্ছেন। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার আলোচনা 15 ঘণ্টা পার হওয়ার পর দ্বিতীয় দিনে গড়িয়েছে। এই আলোচনা আজও অব্যাহত থাকবে। ইরানের বার্তা সংস্থা ফার্স্ট নিউজ একথা জানিয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন শিহাব খান দিগন্ত। যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। পাকিস্তানের সেরেনা হোটেলে সরাসরি আলোচনা চলছে এবং ইরান কিছুটা নমনীয়তা দেখাচ্ছে। তবে হরমুজ প্রণালী নিয়ে দুই পক্ষের মধ্যে যে মতপার্থক্য রয়েছে তা এখনও দূর করা সম্ভব হয়নি, এমন তথ্যই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। যুদ্ধ অবসানে আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এদিকে আলোচনা ব্যর্থ হলে আবারও হামলার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের অন্যতম শর্ত, আলোচনা সফল করতে হলে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে আলোচনা শুরু হবে মঙ্গলবার। একটি ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, লেবাননের সঙ্গে একটি শান্তি চুক্তিতে ইসরায়েল আগ্রহী, তবে সেটি হতে হবে দীর্ঘস্থায়ী এবং হিজবুল্লাহকে সম্পূর্ণ নিরস্ত্র করতে হবে। ইসলামাবাদে শান্তি আলোচনার মধ্যেই লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। পাকিস্তানি সূত্রগুলোর মতে দীর্ঘ আলোচনা এখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তবে ইরানি সূত্রগুলোর দাবি, মার্কিন পক্ষের নমনীয়তার অভাব রয়েছে। ইরান বলছে তারা বেশ কিছু বিষয়ে ছাড় দিতে রাজি থাকলেও হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের দাবিগুলো বেশ কঠোর। শিহাব খান দিগন্ত, চ্যানেল আই। ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীর পারস্য উপসাগরে আটকা পড়েছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। বুধবার ভোরে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির পর বাংলার জয়যাত্রা হরমুজ পার হওয়ার জন্য যাত্রা শুরুর পর ইরানের কাছে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পায়নি। 31 জন বাংলাদেশি নাবিক সহ জাহাজটি বর্তমানে হরমুজ প্রণালী থেকে প্রায় 20 নটিক্যাল মাইল দূরে সংযুক্ত আরব আমিরাতের মিনাসাকার এলাকায় নোঙর করেছে। শিহাব খান দিগন্তের আরেকটি রিপোর্ট। এবছর 2রা ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। জাহাজটি 27শে ফেব্রুয়ারি কাতারের মুসাইদ বন্দর থেকে স্টিল কয়েল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে বেজে ওঠে যুদ্ধের ঢামাডোল। 28শে ফেব্রুয়ারি থেকে ইরান যুদ্ধ শুরু হলে
জাহাজটি পারস্য উপসাগরে আটকে পড়ে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও ৪৪ দিন ধরে পারস্য উপসাগরে আটকে থাকা এমভি বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পায়নি। ৩ বার যোগাযোগ করা হলেও ইরানি কর্তৃপক্ষ সাড়া দেয়নি। জাহাজটিতে ৩১ জন বাংলাদেশি নাবিক নিরাপদে থাকলেও হঠাৎ হামলার আশঙ্কাও তাদের। পানি ও খাবারের রেশনিং করতে হচ্ছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি নাবিকদের মনোবল চাঙ্গা রাখতে বিশেষ সুবিধার ব্যবস্থা করেছে। আগের দিনে জনপ্রতি $৬০ খাবার বাজেট থাকলেও তা বাড়িয়ে $১২ করা হয়েছে। এছাড়াও নাবিকদের মূল বেতনের সমপরিমাণ অতিরিক্ত ভাতা প্রদান করা হচ্ছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছে, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে দ্রুত জাহাজটির নিরাপদ পারাপারের চেষ্টা চালানো হচ্ছে। কর্মকর্তারা আশা করছেন কয়েকদিনের মধ্যেই হরমুজ প্রণালীর পারের অনুমতি মিলতে পারে। শিগগিরই যদি ইরানি কর্তৃপক্ষের অনুমতি না পাওয়া যায় তবে জাহাজটিকে সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরে ফিরিয়ে নিয়ে নিরাপদ আশ্রয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শিয়াব খান দিগন্ত, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। বাংলা নববর্ষ চৈত্র সংক্রান্তিকে ঘিরে পাহাড়ের উৎসব বিজু, সাংগ্রাই, বৈশু, চাংক্রান, বিশু ও চাংলান উপলক্ষে বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার এক বাণী ও ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়, পাহাড় কিংবা সমতলে বসবাসকারী সবার ধর্মীয় সামাজিক উৎসব জাতীয় উৎসবেরই অংশ। এসব উৎসব জাতীয় জীবনের শান্তি ও আনন্দ বয়ে আনবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বজুড়ে দেশের মর্যাদায় এক উজ্জ্বলতর ভিন্ন মাত্রা যোগ করেছে। প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন ছোট ছোট জাতিগোষ্ঠীর সম্প্রদায় সহ সব নাগরিকের সমান অগ্রগতি, বিকাশ, নিরাপত্তা ও সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। পয়লা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করতে আনন্দ উদ্দীপনার গান নিয়ে হাজারো কণ্ঠে বর্ষবরণ করবে চ্যানেল আই সুরের ধারা। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বর্ষ বিদায় ও বর্ষবরণ উৎসব আয়োজনের অংশ হিসেবে সারা দেশের হাজারো শিল্পীদের অংশগ্রহণে সুরের ধারা মিউজিক স্কুলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার দেশ বরেণ্য শিল্পীদের সঙ্গীত ছাড়াও থাকছে পঞ্চগীতি কবির গান। আরও জানাচ্ছেন রোকসানা আমিন। বাংলা নতুন বছরের প্রথম দিন পয়লা বৈশাখ বাঙালির চিরন্তন সংস্কৃতি, আনন্দ ও আত্মপরিচয়ের এক উজ্জ্বল প্রতীক। আসছে ১৪ এপ্রিল নতুন বছরকে বরণ করে নিতে সবখানেই চলছে প্রস্তুতি। লালমাটিয়ায় হাজারো কণ্ঠে বৈশাখকে বরণ করে নিতে প্রস্তুত সুরের ধারা। মনের দুঃখ কষ্ট সব কিছু আমরা মুছে দিয়ে নতুনকে আমরা বরণ করে নিই বর্ষবরণে। এইবারও আমরা কামনা করছি যে আমাদের সবার জীবনে শান্তি আসুক। বর্ষ বিদায়টা আমরা শুরু করব হচ্ছে 6:30 থেকে, চলবে রাত 10টা পর্যন্ত। আর বর্ষবরণ শুরু করব হচ্ছে 6টা থেকে চলবে 9টা পর্যন্ত। এবার আমাদের নববর্ষের যে থিম সেটা হচ্ছে আনন্দ উদ্দীপনার গান। তো সেটা নিয়ে আমরা গত 6 তারিখ থেকে নিয়মিত মহড়া করছি। সারা বাংলাদেশ থেকে এই শিল্পীরা এসেছে এবং তারা খুব গুরুত্বের সঙ্গে, আনন্দের সঙ্গে, উদ্দীপনার সঙ্গে মহড়া করছে। আশা করি একটা সুন্দর, আনন্দময়, উদ্দীপনাময় একটা অনুষ্ঠান আমরা উপহার দিতে পারবো। পুরনোকে পেছনে ফেলে নতুনকে বরণ করার এ দিনটি যুগে যুগে বাঙালির জীবনে নিয়ে এসেছে নতুন আশার বার্তা, এমনটাই বলছেন সঙ্গীত শিক্ষকরা। সারা বছর একটা অপেক্ষায় থাকি যে এই দিনটা কখন আসবে। শুধু যে আমরা শিক্ষকরা আগ্রহ বোধ করি তা না, বাচ্চারাও খুব আগ্রহ বোধ করে এবং আসার জন্য তারা অস্থির হয়ে যায়। সম্মিলিত কণ্ঠে 10টা গান করে রেখেছি চৈত্র সংক্রান্তিতে, এবং বর্ষবরণেও 10টা গান মানে সম্মিলিত কণ্ঠে রেখেছি। চ্যানেল আই সুরের ধারা আয়োজিত হাজারো কণ্ঠে বর্ষবরণ ১৪৩৩-এর আসর এবারও দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে রবীন্দ্র সরোবরে। 13ই এপ্রিল সন্ধ্যা 6:30 থেকে শুরু হবে বর্ষ বিদায়ের আয়োজন। পরদিন 14 এপ্রিল সকাল 6টায় নতুন সূর্যকে সাক্ষী রেখে হাজারো কণ্ঠে নতুন বছরকে স্বাগত জানাবে চ্যানেল আই সুরের ধারা। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।
রাজধানী বেইলি রোডে মহিলা সমিতি মিলনায়তনে সপরিবারে মঞ্চনাটক দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। শনিবার সন্ধ্যায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে তারা শিশুতোষ নাটক কবি চিতাবাঘ উপভোগ করেন। বেইলি রোডে মহিলা সমিতি মিলনায়তনে হঠাৎ সপরিবারে সরকার প্রধানের আগমনে শিশু শিল্পীসহ দর্শকরা আনন্দ প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে যখন মঞ্চে ওঠেন তখন পুরো মিলনায়তনের দর্শকরা তুমুল করতালি দিয়ে তাদের অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী শিশুদের সাথে কথা বলেন। পরে শিশু শিল্পীদের সাথে ফটো সেশনেও অংশ নেন প্রধানমন্ত্রী। টেকসই নদী ব্যবস্থাপনার জন্য সমন্বিত পরিকল্পনা, নিয়মিত খনন ও দূষণ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থার তাগিদ দিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞরা। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আন্তর্জাতিক নদী ব্যবস্থাপনা সম্মেলনে এশিয়া প্যাসিফিক অঞ্চলের নদী রক্ষা, জলবায়ু সহনশীলতা ও টেকসই পানি ব্যবস্থাপনার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তারা। সেই সাথে নদীর টেকসই ব্যবস্থাপনা, পানি প্রতিবেশ সংরক্ষণ এবং নদী সংলগ্ন লাখ লাখ মানুষের জীবিকা ও বাস্তুচ্যুতি রোধে কার্যকর আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দেওয়া হয়েছে। আলিম আল রাজির রিপোর্ট। নদীকে কেন্দ্র করেই এশিয়া প্যাসিফিক অঞ্চলের খাদ্য নিরাপত্তা, জীববৈচিত্র্য, জীবিকা এবং জলবায়ু সহনশীলতা গড়ে উঠেছে। তবে অপরিকল্পিত উন্নয়ন, শিল্প দূষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং দুর্বল শাসন ব্যবস্থার কারণে এই অঞ্চলের নদীগুলো আজ মারাত্মক হুমকির মুখে। এসব সংকট মোকাবেলায় অভিন্ন কৌশল, বিজ্ঞানভিত্তিক নীতি এবং আন্তদেশীয় সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যেই কুয়ালালামপুরে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাস্টেইনেবল রিভার ম্যানেজমেন্ট সম্মেলন। We need to talk and we need to discuss about the sustainable development in river management things, and we need to work together. সম্মেলনে এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশ থেকে নীতি নির্ধারক, নদীবিজ্ঞানী, জলবায়ু গবেষক, পরিবেশবিদ, উন্নয়নকর্মী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। মালয়েশিয়াতে তারা কিভাবে নদীর ব্যবস্থাপনা করতেছে এবং কেনিয়াতে কিভাবে করতেছে, চায়নাতে কিভাবে করতেছে, ইন্ডিয়াতে কিভাবে করতেছে এবং আমরা বাংলাদেশ কি করছি, অর্থাৎ পারস্পরিক যে নলেজ শেয়ার, সেটার জন্য এই আয়োজনটা। এইটার মধ্য দিয়ে আমরা কিভাবে একটা টেকসই নদী ব্যবস্থাপনায় যেতে পারি। I work with a species of freshwater turtles called the river terrapins in Malaysia. River terrapins are critically endangered, and it is important that we protect them because of the ecological services they provide for our environment. নদীরও যে একটা জীবন আছে, তার যে জীবন সত্তা আছে, তার যে জীবনের বিভিন্ন প্যারামিটার আছে, আমরা বহু জিনিস বুঝি না। কাজেই আমরা যখন টেকসই নদী ব্যবস্থাপনার কথা বলি, টেকসই প্রকৃতি ব্যবস্থাপনার কথা বলি, এই টেকসইত্ব বজায় রাখার জন্য তেমন কোনো কাজ করি না। এই সম্মেলন নদীকে ঘিরে কাজ করা বিভিন্ন অংশীজনের জন্য একটি কার্যকর আঞ্চলিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে মত তাদের। To ensure the quantity of the water is enough and also the clean water, and beside that we also must ensure to protect or to regulate the discharge from any activity or premises that will give impact or effect to the river. We need to educate people about the importance of river, especially in terms of water resources. Like in Malaysia, 97% of our water is from rivers. So if you kill the river, you pollute the river, you are diminishing your water resource. আর্থসামাজিক উন্নয়ন বেগবান করতে নদীপথে অভিগম্যতা বাড়াতে টেকসই নদী খনন ও ব্যবস্থাপনা এবং অবৈধ দখল ও দূষণ রোধে আইনের কঠোর প্রয়োগে গুরুত্বারোপ করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বাংলাদেশে আমাদের নদীগুলোর অবস্থা কিন্তু খুবই শোচনীয়, এবং বাংলাদেশের এর মতোই কিন্তু মালয়েশিয়াতেও এদের নদীগুলোর অবস্থা খুবই করুণ ছিল। তার থেকে তারা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসছে এবং অনেকখানি বেরিয়ে এসছে। সেই লার্নিংটা কিন্তু আমরা করছি, তাদের সাথে কথা বলছি, এক্সচেঞ্জ করছি নানা ভিউজ আমাদের, সেটার ইমপ্লিমেন্টেশনটা করতে পারি। আমরা যদি বলি যে আজকে থেমস রিভারের কথা, অথবা আমরা যদি রাইন রিভারের কথা বলি, এরাও কিন্তু একসময় প্রচুর এখানে কিন্তু বর্জ্য ছিল এবং এখানে কিন্তু খুবই করুণ অবস্থা ছিল। জার্মানি তার থেকে বেরিয়ে এসছে 100 বছর আগে। থেমস রিভারের কথা যদি বলি, সেখানেও কিন্তু একই অবস্থা। তো এরা যদি পারে, মালয়েশিয়া যদি পারে, আমরা কেন পারবো না? আমরাও পারবো এই নদীর এই পলিউশন থেকে বেরিয়ে আসতে। এই যে আমরা নানা ধরনের বর্জ্য ছেড়ে দিচ্ছি নদীতে, তাকে যদি রুখতে হয়,
আইনের প্রয়োগ লাগবে, এমন পেনাল্টি হওয়া উচিত যেটা হলে মানুষ খুব ভয় থাকবে তার মধ্যে এই পলিউশন নিয়ে। সব কিছু মিলে নদীর কিন্তু বিশাল একটা অবদান আছে এই প্রকৃতি পরিবেশে, এবং সেটাকে যদি রক্ষা না করতে পারি আলটিমেটলি আমরাই কিন্তু আমাদের নিজের বিপদ ডেকে আনছি। 5 দিনের এই সম্মেলনের আয়োজক ওয়াটার ওয়াচ পেনাং, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ রিভার অ্যাফেয়ার্স এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আলিমাল রাজি, চ্যানেল আই, কুয়ালালামপুর, মালয়েশিয়া। জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা ও রেডিও ব্যক্তিত্ব শামস সুমনকে শ্রদ্ধাভরে স্মরণ করল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবিয়ান সাংস্কৃতিক কর্মী সম্মেলন। আমাদের সুমন স্মরণে এই আয়োজনে আবৃত্তি অঙ্গনে শামস সুমনের অবদান তুলে ধরেন দীর্ঘদিনের সহকর্মীরা। রিপোর্ট আরও জানাচ্ছেন সুলতানা হিমু। প্রিয় বন্ধু, প্রিয় মানুষ, প্রয়াত অভিনেতা ও আবৃত্তিকার শামস সুমনকে স্মরণ করল তার প্রিয় সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবিয়ান সাংস্কৃতিক কর্মী সম্মেলন। শিল্পকলা একাডেমিতে শামস সুমনকে নিয়ে এই আয়োজনে অংশ নেন তার প্রিয় আবৃত্তি সংগঠন সননের আবৃত্তি শিল্পীরা। অভিনেতা শামস সুমনের আবৃত্তি জীবন ও সংগঠক হিসেবে তার ভূমিকা স্মৃতিচারণ করেন সহকর্মী ও বিশিষ্টজনেরা। যারা তার অনুজ আছে, যারা তার বন্ধু প্রতিম আছে, যারা তার সঙ্গে পড়েছেন, যারা তাদের অগ্রজ আছেন, তারা অনেকেই এখানে উপস্থিত আছেন। আমরা সবাই মিলেই সুমনকে স্মরণ করব। যারা সত্যিকারের গুণী হয়, তারা বিনয়ী হয়, অন্যের প্রতি শ্রদ্ধাশীল হয়, এই গুণগুলো সুমনের ছিল। দূরবর্তী আত্মীয় তখন অনেক বেশি আপন হয়, ভাই বোনও তো আপন হয় না। শামস সুমনের মধ্যে এই আপন মানুষ হওয়ার একটা দুর্দান্ত গুণ ছিল। সে ছোট হোক বড় হোক, কাছে টেনে নেওয়া থেকে শুরু করে ভালোবাসায় সিক্ত করার তার এই দক্ষতা আমাদের অনেক কিছু শেখাতে পারে। এবং 21শে টেলিভিশনে 5টা খুবই দারুণ দারুণ গল্পে আমি প্রধান চরিত্রের সুযোগ পেয়েছিলাম। তো সুমন ভাই এই ঋণ কীভাবে শোধ করা যায়? ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আই এর রেডিও ভূমি 92.8 FM এর স্টেশন চিফ হিসেবে দায়িত্ব পালন করতেন অভিনেতা শামস সুমন। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেল সংবাদ। এরপর জানিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে খেলার খবরে জানিয়ে ফিরব। ফিরে এলাম বিরতির পর। স্বাগত আরেকবার চ্যানেল আই সংবাদে। এবার রবীন্দ্র পদক ও গুণী সম্মাননা পেয়েছেন অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন। শনিবার জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের 44তম বার্ষিক অধিবেশনের সমাপনী অনুষ্ঠানে তার হাতে পদক তুলে দেওয়া হয়। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শুক্রবার শুরু হয় এ আয়োজন। শনিবার সম্মেলনের সমাপনী দিনের কর্মসূচি শুরু হয় সকাল 9টায়। সকাল 10টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। রবীন্দ্র পদক প্রদানের পর সারা দেশ থেকে আসা প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিল্পীদের পুরস্কার দেওয়া হয়। পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশের দেহমেহেরি গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন। ব্যক্তিরা একটি পিকনিক স্পটে গুলি চালায়। নিহতরা শিয়া মুসলিম এবং তারা একটি স্থানীয় মাজারে পিকনিক করছিলেন। হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি। ঘটনাস্থল থেকে আহত 15 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। আফগান কর্তৃপক্ষ জানিয়েছে এই সন্ত্রাসী হামলার তদন্ত চলছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ইস্টার সানডে উপলক্ষে একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। উভয় পক্ষই এই সাময়িক বিরতি মেনে চলছে। যুদ্ধবিরতি শনিবার স্থানীয় সময়ে বিকেল 4টা থেকে শুরু হয়ে রোববার মধ্যরাত পর্যন্ত 32 ঘন্টা চলবে বলে ক্রেমলিন জানিয়েছে। যুদ্ধবিরতি শুরুর কয়েক ঘন্টা আগে রাশিয়া ইউক্রেনে অন্তত 160টি ড্রোন হামলা চালায়, যাতে কয়েকজন নিহত ও অনেকে আহত হন। একই সময়ে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়া অধিকৃত ডনেক্স ও কেরসন অঞ্চলেও হতাহতের ঘটনা ঘটে। সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় উভয় পক্ষ শনিবার 175 জন করে যুদ্ধবন্দী বিনিময় করেছে। এবার কৃষি সংবাদ।
পরিশ্রম, সাহস আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে সাফল্য ধরা দেয়, তারই উদাহরণ নড়াইলের উদ্যোক্তা রুনা লায়লা। স্বামী ইউনুস আলী সুমনকে সঙ্গে নিয়ে সীমিত পুঁজি থেকে গড়ে তুলেছেন নুসরাত অ্যাগ্রো অ্যান্ড পোল্ট্রি ফার্ম। ছোট পরিসরে শুরু হওয়া সেই খামার থেকে আসছে নিয়মিত আয়। বিস্তারিত নড়াইল প্রতিনিধি নন্দিতা বসুর রিপোর্টে। নড়াইল সদর উপজেলার সীমাখালীতে কয়েক বছর আগে ব্রয়লার ও লেয়ার মুরগি দিয়ে খামার শুরু করেন রুনা লায়লা। সময়ের সঙ্গে সঙ্গে খামারে যুক্ত হয় দেশি মুরগি, কবুতর সহ বিভিন্ন জাতের পাখি। বর্তমানে এই খামার থেকে প্রতিদিন স্থানীয় বাজারে সরবরাহ হচ্ছে প্রায় 2 শতাধিক ডিম। ফার্মের যে ডিমগুলো রেডি করতে যে আমরা তো অনেক দিন হয়ে গেছি, বুঝছেন। এই নিয়ে একটা খুব টেনশন আছে আমাকে, কি করব। এখন এর যদি কোনো সহযোগিতা পাই আমরা, তাহলে এলো কোনো ঝামেলা নাই, আস্তে আস্তে উঠে যেতে পারবানি। কিন্তু ডিমের দাম যদি বাড়তো তাহলে হতো। ডিমের দাম তো অনেক কম, কিন্তু আমরা কি করে ই করবো, একে খাওয়াবো কি করে। শুরু থেকে সহযোগিতা করে আসছেন তার স্বামী ইউনুস আলী সুমন। ছোটবেলা থেকেই আমার শখ ছিল পশু পাখি পালা, এমনকি ছাত্র জীবনে আমার হোস্টেলে খাটের নিচেও কবুতর 2-4 জোড়া থাকতো। শখের থেকে এখন আমার এই পর্যায়ে এসে আমি টাইগার আছে, তারকিস মুরগি আছে, কোয়েল পাখি, লেয়ার মুরগি, ফাউমি মুরগি। মূলত আমার এই ফার্মটা শুরু হচ্ছে ফাউমি মুরগি দিয়ে। প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা বলছেন, এই ধরনের ছোট উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর থেকে যে তারা একটা পরিমাণ লাভও পাচ্ছে এবং তারা এই খামারটাকে আরও বড় করার চেষ্টা করছে। কারিগরি যতগুলো সহায়তা আছে আমরা চেষ্টা করব তাদেরকে প্রত্যেকটা সহায়তা দেওয়ার জন্য, এবং সরকার থেকে যদি ভবিষ্যতে কিছু তাদের জন্য করা যায় সেটাও আমাদের সদিচ্ছা আছে, আমরা তাদেরকে করব। এই ধরনের মানুষগুলো সমাজে যদি এগিয়ে আসে তাহলে আমাদের যে পুষ্টির চাহিদা সেটা পূরণ হবে। অদম্য সাহস ও পরিশ্রমে গড়া উদাহরণটি এই এলাকার অন্যদেরকেও অনুপ্রেরণা যোগাবে, এমন আশা সবার। নড়াইল থেকে নন্দিতা বোস, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বর্ষার আগে সামান্য বৃষ্টিতেই সুনামগঞ্জের বিভিন্ন হাওরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানির নিচে তলিয়ে গেছে বোরো ধান। ফসল রক্ষায় বাঁধ কেটে পানি নিষ্কাশনের চেষ্টা করলে প্রশাসনের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ছেন স্থানীয়রা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কয়েকটি বাঁধে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। জাহাঙ্গীর আলমের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পঞ্জিকার হিসেবে বর্ষার আগমনের ঢের বাকি, চলছে চৈত্রের খরতাপ। এরই মধ্যে সুনামগঞ্জের হাওড়াঞ্চলে অসময়ে জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় হাওড়াঞ্চলে ডুবছে ফসল। চিন্তার ভাঁজ কৃষকের কপালে। বছরের একমাত্র ফসল রক্ষায় কৃষকরা জোয়ালভাঙা হাওরের জিরাক নদীর পাড়ে বাঁধ কেটে পানি নামানোর চেষ্টা করলে বাধা দেয় প্রশাসন। এক পর্যায়ে শুরু হয় বাকবিতণ্ডা। আমি মনে করে খরচ করছি জমিনের তলে, আমার অনেক বাদ পানি ছাড়া এই গরু বাছুরলে কই যাইমু, যে কই কি করমু, কোনো উপায় নাই। এবার 50,000 টাকা দান দিয়ে আনছি, এই ক্ষেত্রে থেকে মানুষের দিতাম, অনেক মানুষের জমি মরে গেছে। জমিন পানি চলে যাইতেছে, ওখান দান বাড়াইতেছে। এই মাসিংয়ের বান যদি আজকে কুলা থাকতো, এই জমির আজকে শুকনা থাকতো, খেতে মারা দিয়ে দান আনতাম পারতাম। শুধু জোয়ালভাঙা হাওর নয়, কানলার হাওর, বিশ্বরম্ভপুরের কচ্চার হাওর, সুনামগঞ্জের সদরের দেখার হাওর, শান্তিগঞ্জ, জামালগঞ্জ ও তাহিরপুরের হাওড়াঞ্চলে জলাবদ্ধতায় ডুবছে ফসল। অভিযোগ, অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় ফসল রক্ষা বাধেই ডেকে আনছে ফসলের চরম বিপর্যয়। প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড এই জলাবদ্ধতার নিরসনের জন্য তারা কার্যত কোনো ভূমিকা নিচ্ছেন না। এই ক্ষেত্রে কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে সংকট নিরসনে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এই জলাবদ্ধতার কারণে কৃষক একটু দুশ্চিন্তাগ্রস্ত, কারণ তার সারা বছরের খাদ্য নিরাপত্তা এতে বিঘ্নিত হতে পারে। এই কারণে অনেকেই চেষ্টা করতেছেন যাতে বাঁধটা কেটে দেওয়া যায়। যদি আমরা বাঁধ যত্রতত্র কেটে ফেলি, এই হুমকি আমরা মোকাবেলা করতে পারবো না। এই কারণে ওনাদের অনুরোধ করা হয়েছে। তথ্য বলছে, এবছর 12টি উপজেলায় প্রায় 602 কিলোমিটার ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার করা হচ্ছে। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জানাবো খেলার খবর।
নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। নতুন নির্বাচক কমিটির এটি প্রথম দল ঘোষণা। মিরপুরের হোম অফ ক্রিকেটে সিরিজের প্রথম ওয়ানডে হবে 17 এপ্রিল, দ্বিতীয় ম্যাচ হবে 20 এপ্রিল, আর তৃতীয় শেষ ওয়ানডে হবে চট্টগ্রামে 23 এপ্রিল। রিপোর্ট করছেন তানভীর আহমেদ। নতুন বোর্ড, নতুন নির্বাচক প্যানেল, তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলটা পুরনোদের নিয়ে সাজানো। সেই সিদ্ধান্তের ব্যাখ্যাও দিয়েছেন বিসিবির নতুন প্রধান নির্বাচক। সাকসেসফুল সিরিজ, লাস্ট সিরিজ যেটা আমরা মনে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে এবং সেখানে কিছু খেলোয়াড় হয়তো সুযোগ পাননি একাদশে, এবং কিছু প্লেয়ার নতুন এসছে গত সিরিজে। সো আমাদের কাছে মনে হচ্ছে যেটা আমরা পলিসি সেট করেছি, যদি যখন কেউ আসবে সে যেন অ্যাটলিস্ট আমরা তাকে পর্যাপ্ত সুযোগ দিতে পারি। এবং দেখুন গত সিরিজে কিছু প্লেয়ার খেলেননি, তা আমরা আলাপ করেছি যারা খেলার সুযোগ পাননি। তো কাউকে সুযোগ না দিয়ে আমরা দল থেকে বাদ দেওয়ার পক্ষপাতিত্ব নেই। অতীতে দেখা গেছে বিশ্বকাপের মতো বড় আসরের আগে দল নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা হয়েছে। এবার নির্বাচক প্যানেলের সব পরিকল্পনা 2027 ওয়ানডে বিশ্বকাপকে ঘিরে। প্রায়র টু ওয়ার্ল্ড কাপ আমরা কোনো চেঞ্জ করবো না। আমরা যদি চেঞ্জ করতে হয়, কাউকে যদি দেখতে হয়, আমরা নেক্সট 6 মান্থ কিংবা এর মধ্যে আমরা দেখে নিব। আমরা একদম প্রায়র টু ওয়ার্ল্ড কাপ আসলে নতুন কাউকে দেখতে চাই না। আনটিল আনলেস যে কেউ ইনজুরি হলো তাকে ওই জায়গায় দেখতে, সেটা ডিফারেন্ট কেস। বাট আমরা আসলে ওয়ার্ল্ড কাপের আগে কোনো পরীক্ষা নিরীক্ষার মধ্যে যাবো না। এটা আমাদের সিলেকশন কমিটির একটা আমাদের মধ্যে যেইটা আলাপটা হয়েছে, আমার কাছে ফার্স্ট অপশন জেতা। এর মধ্যে আমরা যদি কাউকে দেখার দরকার আমরা দেখে নিব, বাট এটা এই নেক্সট 6 মান্থের মধ্যে। বাংলাদেশ পিএসএল থেকে ক্রিকেটারদের ফেরত আনছে, তবে নিউজিল্যান্ড বেছে নিয়েছে ভিন্ন পথ। আইপিএল ও পিএসএলে থাকা ক্রিকেটারদের বাইরে রেখে দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে তারা। নিউজিল্যান্ড দলের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে সোমবার। বিশ্বাস করছি। তানভীর আহমেদ, চ্যানেল আই, ঢাকা। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরানের চলমান আলোচনা দ্বিতীয় দিনে। 15 ঘন্টার আলোচনায় হরমুজ প্রণালী নিয়ে মতপার্থক্য দূর হয়নি। পাহাড় কিংবা সমতলে সবার ধর্মীয় সামাজিক উৎসব জাতীয় উৎসবেরই অংশ বললেন প্রধানমন্ত্রী। বাংলা নববর্ষে পার্বত্য অঞ্চলের উৎসবের শুভেচ্ছা। আনন্দ উদ্দীপনার গানে হাজারো কণ্ঠে বর্ষবরণ করবে চ্যানেল আই সুরের ধারা। রবীন্দ্র সরোবরে হাজারো শিল্পীর অংশগ্রহণে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবং কুয়ালালামপুরে আন্তর্জাতিক সম্মেলনে নদী রক্ষা ও টেকসই পানি ব্যবস্থাপনায় গুরুত্ব আরোপ। নদী তীরের মানুষের জীবিকা ও বাস্তুচ্যুতি রোধে সহযোগিতার তাগিদ। দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। এই চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।